আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25-এর রেজাল্ট পরবর্তী লাইভ সেশনে আমাদের সাথে আরেক ঝাঁক নক্ষত্র চলে আসছে। সামনের ভবিষ্যৎ কে 82, ভবিষ্যৎ না, অলরেডি K82 হয়ে গিয়েছে। তো আমাদের সাথে আছে হলো মাইশা, অহনা, সাদিয়া এবং আরো অনেকে আছে। তো সবার সাথে ইনশাল্লাহ কথাবার্তা হবে। তো তার আগে সবাইকেই প্রথমে অনেক 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 অভিনন্দন যে নিজের কাঙ্ক্ষিত সাফল্য বা কাঙ্ক্ষিত যে জায়গায় পৌঁছানোর লক্ষ্য ছিল সেটা অ্যাচিভ করার জন্য। তো আমরা ইনশাল্লাহ কথাবার্তা বলবো সবার সাথেই। তো আমি শুরু করতে চাচ্ছি ওয়াকিয়াকে দিয়ে। ওয়াকিয়া শুনতে পারছো ভাইয়া? ওকে, ওয়াকিয়ার অহনা আমাদের সাথে পথ চলা হয়তো বা অনেক আগে থেকে নাকি? জি জি ভাই। তো একজন একজন করে আগে অহনার কাছ থেকে শুনতে চাই, এই যে পথ চলাটা কেমন গেল? ভালোই গেছে মানে। ভালোই গিয়েছে, ওকে। মেডিকেল, মানে মেডিকেল ভর্তি হতে হবে বা ডাক্তার হতে হবে, এই স্বপ্ন দেখার শুরুটা কখন থেকে? আর এই স্বপ্ন দেখার জন্য পরিশ্রম করার শুরুটা কখন থেকে? মেডিকেলে ভর্তি হবো এটা বোধহয় আমার জন্মের সময় থেকে সবাই ঠিক করে রাখছে, আই থিঙ্ক। বিকজ বিকজ ফ্যামিলি সবাই মানে খুব চাইতো মেয়ে হয়েছে ডাক্তার হবে। মানে তারা জানতো আসলে, মানে তারা চাইতো যে ডাক্তার হই আমি। তারপরে ভাইয়া যখন বুয়েটে চান্স পাইলো তখন তো আরো ফিক্স যে আমাকে মেডিকেলই করতে হবে, বুয়েটের দিকে যাওয়া যাবে না। তো তো মানে তারপর আমাকে মোটামুটি 6-7 থেকে এটা বলা হতো যে মেডিকেলে পড়তে হবে। তো আমি 6-7 থেকে 9-10 বই পড়তাম, আমার মনে আছে 6 আর 9 বই পড়তাম, 9-8 বই পড়তাম। আরে মানে অবশ্যই, চেষ্টা করতাম মাশাআল্লাহ। ভালো যেটাকে আগায় রাখার। অলওয়েজই। ওকে। আর এই শুরুটা মানে মেডিকেলের পড়ার পড়ার শুরুটা কখন থেকে? মেডিকেল ইন্টার থেকে এটা শুরু, নাকি এইচএসসির পর থেকে? না ইন্টারের একদম শুরু থেকে। একদম শুরু থেকে। তাহলে এই 3 মাস কেমন গিয়েছে তোমার উন্মেষের সাথে? ভালো গেছে অনেক। মানে আমার কখনোই খুব বেশি ওভারওয়েলম মনে হয় নাই যে এত পরীক্ষা। মানে আমার বান্ধবীদের অনেকে দেখছি যে খুব স্ট্রাগল করতেছে, আমার খুব স্ট্রাগল কখনো হয় না। মানে ম্যানেজেবল মনে হয়েছে, মনে হয় এই জন্যই যে আগে থেকে কিছু দেখা ছিল। ওকে, নাইস। তো উন্মেষের সাথে কোনো কি ইন্টারেস্টিং ঘটনা তোমার মনে আসতেছে এখন নাকি? ইন্টারেস্টিং ঘটনা আসলে মানে স্পেসিফিক কিছু মানুষের কিছু স্পেসিফিক কথা মনে আছে। যেমন আমাদের একটা জিকে ক্লাসে একটা ভাইয়া বলছিল যে মনে করো তুমি মেডিকেলে চান্স পাও নাই, এখন কি হয়েছে? যে কিছু হয়নি, মানে ফিজ লাইক, মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আসলে এটা কিছু না। হুম। আমরা যেটাকে খুব বেশি একটা হাইলাইট করে ফেলি, যদি চান্স নাও হয় আসলে খুব বেশি কিছু হবে না। তো ধরে নিবা তুমি চান্স পাও নাই, এখন তুমি কি করতে চাও? এখন তুমি পড়বা, তোমার কাছে তুমি জাস্ট পড়বা। তুমি পড়ে যাবা, তুমি পরীক্ষা দিয়ে যাবা, তুমি আসলেই বেটার হয়ে যাবা। তো একসময় তুমি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া যাবা। ওটার ওটা চিন্তা করতে না করছি, কারণ এটা খুব কাজে দিয়েছে। কারণ আমি খুব স্ট্রেস থাকতাম। সেটাই। আর মনে হচ্ছে যে ওই সময় মনে হচ্ছে না আসলে স্ট্রেস থাকার তো কোনো কারণ নেই, না চান্স পেলে কি অবশ্যই। হবে? কিছুই এক হবে না। ঘন্টার ওই পরীক্ষায় আসলে স্ট্রেস নিলেই আসলে চান্স না পাওয়ার চান্সটাই বরঞ্চ বেড়ে যায়। তো আমি একটু ওয়াকির কাছে আসতে চাই। আপু, তোমার সাথে বা তোমার এই জার্নিটা কেমন ছিল, এই অ্যাডমিশনের আসসালামু টাইমটা? আলাইকুম ভাইয়া। জি, আমার অ্যাডমিশন টাইমটা আল্লাহর রহমতে অনেক ভালো গেছে। মানে ইন্টারের প্রথম থেকে মানে পড়াশোনাটাকে একটু ভাস্ট ভাবে করতাম। মানে একাডেমিকের জন্য করতাম, পাশাপাশি হচ্ছে অ্যাডমিশনটাও করতাম, কিন্তু কোনো প্রি মেডিকেল কোর্সে করিনি। মানে নিজে বাসায় নিজে নিজেই করতাম। তো ফার্স্ট থেকে এরকম একটু মানে বেশি বেশি করার কারণে এডমিশন টাইমে খুব বেশি মানে স্ট্রেস লাগে নাই। শুরু থেকে সব ডেইলি এক্সামে ভালো ছিলাম, উইকলিতেও ভালোই করতাম। এই জন্য শেষে মানে ফাইনাল পেপার ফাইনাল, তারপরে সাবজেক্ট ফাইনাল, এখানে মোটামুটি ভালোই নাম্বার আসতো। এই জন্য ডিপ্রেসড মানে হই নাই কখনো। ক্লাসে অফলাইন ক্লাসে নিয়মিত আমি ছিলাম, তো ভাইয়ারা ভাইয়াদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য কথাবার্তাও মনোযোগ দিয়ে শুনতাম। ওইগুলা ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে মানে অনেকটা বেশি হেল্প করেছিল। ভালোই গেছে এডমিশনটা, যাক, আমি খুব বেশি আলহামদুলিল্লাহ। মানে অফলাইন ক্লাস তোমার কেমন মনে হয়েছে? এমনিতে ধরো একটা থাকে যে অফলাইন ক্লাস নাকি হলো বেশি কম সময় শেষ হয়ে যাচ্ছে, তোমার কেমন মনে হয়েছে যে জিসটা ভাইয়া পড়ার আমি জন্য কি আসলে এনাফ ছিল? আমি আসলে অনলাইন পাবলিক না, মানে আমি কখনোই অনলাইনে ছিলাম না। আমি হ্যাঁ, মানে ওই অফলাইন। অফলাইনের কথাই বলতেছি যে অফলাইনে কি হ্যাঁ হ্যাঁ, তোমার মনে অফলাইন। হয়েছে যে টাইমটা কি বেশি কম, নাকি মনে হচ্ছে যে জিসটা পড়ার জন্য আসলে অফলাইনের এই টাইমটাই আসলে পারফেক্ট? না, আমার কাছে অফলাইনে পারফেক্ট মনে হইতো। আমি ওকে, সবগুলা যাক ক্লাসে আলহামদুলিল্লাহ। করছি উদ্বাসের একটা মনে হয় ক্লাস মিস দিছিল, রেগুলার ওকে, ছিলাম। যাক আলহামদুলিল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ খুব ভালো ডাক্তার হও, সেটাই থাকবে আমাদের চাওয়া, আমাদের জন্য দোয়া করো। তো আমি এখন একটু সামনে যাচ্ছি অহনার কাছে, আরেক অহনার কাছে, অহনা আলম নাজির। তো জি আপু, কি ভাইয়া। অবস্থা? কেমন লাগতেছে কালকের? আগে এই কেমন লাগাটা জিজ্ঞেস করবো না, তোমার কাছে বরঞ্চ আমি অন্যটা জিজ্ঞেস করি। পরীক্ষা দিয়েছো শুক্রবার, পরীক্ষা দিয়ে আসার পর থেকে গতকাল সকাল থেকে গুজব শুরু হলো দুপুরে রেজাল্ট দিবে, বিকালে রেজাল্ট দিবে। তো এই সময়টা কেমন গেল? ভাইয়া এটা মনে হয় আমাদের জন্য নতুন না, আমাদের ব্যাচ নিয়ে আসলে শুরু থেকেই মনে হয় এটা হচ্ছিল। এটা না আনসার্টিনিটি ওইটা না, অনেক। এটা না ওটা না। হ্যাঁ, এটা অনেক কিছু। তো এটা আসলে অনেক, এই টাইমটা আমার মনে হয় সবাই জানে যে অনেক মানে
এমন ফিলিং যেটা করা যাবে না, ওয়েটও করতে পারতেছি না, মনে হচ্ছে একবার যেন মনে হচ্ছে টাইম আর রেজাল্ট শেষ দিয়ে হচ্ছে দেখ। না। হ্যাঁ, মানে যেটাই হোক আমার just মনে হচ্ছিল যে রেজাল্টটা দিয়ে দেখ, সেটা ভালো খারাপ যেটাই হোক না কেন। যাক আলহামদুলিল্লাহ, অবশ্যই যখন কালকে দেখলা যে নিজের নামের সাথে যে 58তম, তারপর কেমন লাগতেছিল? এইটা আসলে একটু অবিশ্বাস্য মনে হচ্ছিল, কারণ এক্সাম দিয়ে আসার পরে সবাই বলছিল যে কোশ্চেন অনেক ইজি হয়েছে, হয়তো অনেক হাইয়েস্ট উঠবে। তো ওই অনুযায়ী আমার মনে হচ্ছিল যে আমার মার্কস হয়তো এরকম যত ছিল আসলে আহ হয়তো ডিএমসি নাও আসতে পারে, এরকম যে যদি মার্কস অনেক হাই ওঠে এরকম নেবে। কিন্তু যখন দেখলাম যে ফার্স্ট তখন 90 সামথিং ছিল, তখন আমার মনে হচ্ছিল যে না, আসতে পারে। তারপরে রেজাল্ট দেখার পর তো অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। যাক আলহামদুলিল্লাহ। তো তোমার কাছে একটু জানতে চাই, এই যে অ্যাডমিশন টাইমের এই 3-4 মাস উন্মেষের সাথে তোমার পথ চলাটা কেমন ছিল, বা কোন সার্ভিসটা তোমার কাছে মনে হচ্ছে যেন একটু তোমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমার কাছে মনে হয় যে আমি তো অফলাইনে পুরা ব্যাচেই ছিলাম, কিন্তু অফলাইনের সাথে তো অনলাইন আমাদের জন্য ফ্রি ছিল। এটা আমার কাছে মনে হয় অনেক ভালো একটা জিনিস, কারণ আমি সবসময় অফলাইনে ক্লাস করতে যাওয়ার আগে, যেহেতু অনলাইনে এক সপ্তাহ আগে ওই ক্লাসটা হুম। হতো, আমি হয়তো লাইভ করতে পারতাম না সবগুলা, কিন্তু আমি 2x স্পিডে দিয়ে দেখে যাইতাম, মানে মেইন জিনিসগুলো। তারপরে যে যদি অফলাইন ক্লাসটা করে, তখন আমার কাছে মনে হতো অনেক বেশি হেল্পফুল হয় সবকিছু। মাশাল্লাহ। তো তোমার কাছে একটু জানতে চাই, এই 3 মাসের কোনো ইন্টারেস্টিং ঘটনা তোমার মনে পড়তেছে কিনা? হ্যাঁ, আমার মনে আছে আমি যখন সেকেন্ড উইকে অফলাইন ক্লাসে আমার একটা ভাইয়া এসে বলেছিল যে তোমার যে রেজাল্ট, তোমার আসলে ডিএমসি অথবা এসএসএমসি হওয়া উচিত, আর যদি কম হয় তাহলে তোমার হবে না। ভাইয়াটা আবার লাস্টের দিকে আরেকটা উইকে এসে আমাকে বলছে, যখন আমার একটু কম ছিল, তখন বলছে যে ভালো মতো পড়াশোনা করো, তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবসময় ভাইয়েরা যখন ডিএমসি থেকে আসতো বা এসএসসি থেকে আসতো, তখন যাওয়ার সময় বলে যেত যে দেখা হবে ক্যাম্পাসে। তখন আমার সবসময় মনে হতো যে আসলে কি কোনোদিন হবে কিনা এরকম ক্যাম্পাসে দেখা, আমি কি আসলে চান্স পাবো কিনা। কিন্তু আজকে আসলে মনে হচ্ছে যে না, অবশেষে পেয়েছি। সেই হ্যাঁ। ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হবে, অবশ্যই ক্যাম্পাসে আরো গল্প হবে। তো আমি একটু যেতে যাচ্ছি মাইশার কাছে। মাইশা আপু, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে আপু, তোমার কাছে একটু জানতে চাই যে এই এক্সামেরই 1 ঘন্টা, মানে 100টা এমসিকিউ, 1 ঘন্টা শুনলে হয়তো বা শোনা যায় যে 100টা মাত্র এমসিকিউ, বাট যথেষ্ট স্ট্রেসফুল। হয়তো বা তোমরা সবাই এটা উইটনেস তো করে ফেলছো। তো তোমার কাছে নার্ভ কন্ট্রোলের জন্য তোমার কাছে কি মনে হয়েছে বা কি করেছিলাম? নার্ভ কন্ট্রোল বলতে, যখন পরীক্ষার এক সপ্তাহ বাকি ছিল, তো আমি না ওই এক সপ্তাহ খুব বেশি স্ট্রেস নিয়ে পড়াশোনা করিনি। মানে আগের যেগুলো ছিল ওগুলাই জাস্ট রিভিশন দিয়ে গেছি, খুব বেশি স্ট্রেস নেইনি। এখন পরীক্ষার আগের দিন অবশ্যই একটু টেনশন হইতেছিল, পরীক্ষার দিনও টেনশন হইতেছিল। ওই যে 9টার সময়, 9টার একটু আগে মনে হয় আমি হলে ঢুকছিলাম, তারপরে 10টার দিকে পরীক্ষা শুরু হয়েছে। পুরো টাইম আমি দুরূদ পড়ছি, আল্লাহর নাম নিতে থাকছি, আলটিমেটলি কোশ্চেনটা আসছে and দিয়ে দিছি আর কি। ওকে, যাক আলহামদুলিল্লাহ। আর কালকে রেজাল্ট পর পর কেমন লাগতেছিল? বাসার পরিস্থিতি কেমন ছিল? কালকে রেজাল্ট পাওয়ার পর দেখলাম যে আমার পজিশন আসছে 231, আর কলেজ কোড দেওয়া ছিল 15। এখন আগেরটাতে কলেজ কোড 15 হলো মানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, আর চট্টগ্রাম মেডিকেল কলেজ আমার বাসা থেকে অনেক দূরে। তো তখন বললাম আচ্ছা, 231 তো ঢাকার ভিতরে থাকা উচিত, অ্যাটলিস্ট যদি ঢাকা ডিএমসি নাও হয়, চট্টগ্রাম কেন? তারপরে কিছুক্ষণ পরে আর কি কনফিউশন ক্লিয়ার হলো, না ওটা ডিএমসি, তখন আর কি মানে ওকে সবাই অবশ্য অনেক আলহামদুলিল্লাহ। খুশি হয়েছে। এখনো সবাইকে ফোন দিয়ে দিয়ে জানানো হয় না, এখনো ফোন দিতেছে। সেটাই আসলে এই খুশিটা, ওই যে নিজেদের জন্য তো খুশির পাশাপাশি বাবা মার জন্য কিছু একটা করা বা তাদেরকে একটা গিফট দেওয়া, কাইন্ড অফ এই জিনিসটা, তাই না? ঠিক আছে, আমি তাহলে একটু সামনে যাচ্ছি। আম, সাদিয়া আর উষা আছে আমাদের সাথে। আপু, শুনতে পাচ্ছো? জি ভাইয়া। ওকে, তো তোমাদের কাছে আমি শুনতে চাই যে সাদিয়ার কাছে শুরুতে বলি যে এই ডাক্তার হওয়ার স্বপ্নটার দেখা শুরু কখন থেকে? ছোটবেলা থেকেই মা বাবার স্বপ্ন যে ডাক্তার হবো। আমারও স্বপ্ন ছিল, কিন্তু মাঝখানে যখন আমি 9-10-এ পড়ি, তখন আমার কাছে আমি বায়োলজি বেশি ভালো পারতাম না, মানে ভালো লাগতো না। ম্যাথ ফিজিক্স বেশি ভালো লাগতো। ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার। কিন্তু যখন ইন্টারমিডিয়েটে পড়ি, স্যাররা, মানে স্যারদের আমি কখনো বলি নাই যে ডাক্তার হবে, স্যাররা বলতো তুই তো ডাক্তার হবি। আর পরে বায়োলজির প্রতি একটা ভালোবাসা, এরপর থেকে ইচ্ছা যে ডাক্তারি করবে। যাক, আলহামদুলিল্লাহ। তো আমি একটু তাহলে উষার কাছে একটু জানতে চাই যে এই ডাক্তার হওয়ার পরিশ্রমটা শুরু কখন থেকে বা প্রিপারেশনটা শুরু কখন থেকে? এটা কি একাডেমিকের সময় থেকে নাকি মানে এইচএসসি পর? না না, একদম শুরু থেকেই, অনেক আগে থেকে যেহেতু ইচ্ছা ছিল,
তো একদম মানে কলেজে ভর্তি হওয়ার আগে থেকে আমি অনেক কিছুই দেখতাম, অনেক গ্রুপে অ্যাড ছিলাম, সবার কথা শুনতাম, সবার কাহিনীগুলো শুনতাম, কিভাবে জার্নি করে সবাই চান্স পাইতো, এটা শুনতাম। কাহিনী শুনতে আমার শুনতে এখন মনে আসলে আছে যে কাহিনী আমি বলার সময় হয়ে গেছে। ওকে। আমার মনে আছে যে ভাই আমি ইয়ার চেঞ্জ পরীক্ষার সময় পরীক্ষার পড়া শেষ করে আমি ফোনে ভিডিও দেখে দেখে জিকে নোট করতাম। ইয়ার চেঞ্জ পরীক্ষার পর আমি দেখে আমি জিকে নোট করতাম, জিকে পড়তাম তখন। ওকে। আরে অবস্থা, ডেডিকেশন! যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই ডেডিকেশন থেকে যে আসলে চান্স হয়ে গেছে একদম ডিএমসি তেই, পাশাপাশি দুই বান্ধবী একসাথে দেখবা যে চলতে ফিরতে দেখা হয়ে যাবে একই লেকচার গ্যালারিতে। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে যাই ফাইরুজার কাছে। ফাইরুজা, শুনতে পাচ্ছো? জি ভাইয়া। তো আপু, তোমার কাছে একটু জানতে চাই যে এই 3 মাসের প্রিপারেশনটা কেমন ছিল, বা এক্ষেত্রে উন্মেষের সার্ভিস গুলো কিভাবে হেল্প করছে তোমাকে? হ্যাঁ, 3 মাসের জার্নি ফার্স্ট থেকে খুব স্মুথ ছিল, কারণ আমরা মানে ইন্টার থেকে প্রিপারেশনটা আমি স্ট্রং করে রাখছিলাম যাতে এক্সামে না হয়। আর উনিশের কোয়েশ্চেন নিয়ে আমার অনেক ডাউট হতো যে এত ইজি কোয়েশ্চেন হয়তো তাই পারতেছি, কিন্তু এক্সাম হলে গিয়ে বুঝছি যে এত ইজি কোয়েশ্চেনে কোনগুলো বুঝায়, তো ওই উনিশের কোয়েশ্চেন গুলো আসলে যে কতটা হেল্পফুল ওটা আমি এক্সাম হলে রিয়েলাইজ। যাক আলহামদুলিল্লাহ, আসলে তোমাদের হেল্প হতে পেরেই এটাই আমাদের খুশি। তো তোমার কাছে একটু জানতে চাই, কালকে রেজাল্ট পাওয়ার পরে অবস্থা কেমন ছিল বাসায়? হ্যাঁ, আমি তো ভয়ে আমার নিজের রেজাল্ট চেক করিনি, আমি আমার মামা দিয়ে চেক করেছিলাম। তো মামা যখন বলে তো আমার আমার লাগতো না আমার ঢাকা হবে, তো তাই আমি সবসময় সুলিমুল্লাহ টার্গেট করে রাখতাম। তো যখন হচ্ছে ঢাকা, তো আমি তো আর আমার নার্ভ কন্ট্রোল করে রাখতে পারিনি, খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, সেটাই তোমাদের খুশি, এটাই হলো আমাদেরও খুশি। তো আশা করছি ইনশাল্লাহ খুব ভালো বড় মানবিক ডাক্তার হও। তো সামনে আমরা যে একটু সাম্মার কাছে, সাম্মা শুনতে পাচ্ছ কিনা? জি ভাইয়া। তো এই যে 3 মাস জুড়ে বা এতদিন ধরে যে পরীক্ষা দেওয়ার যে ইস্যুটা থাকে, এত এত পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে দিয়ে যে এখন অভিজ্ঞতা হলো, তো মেইন এক্সামে এটা কতটা হেল্প করেছে তোমাকে, যে অন্যের সাথে যে পরীক্ষাগুলো দিচ্ছিলা মেইন এটা এক্সামে অবশ্যই কতটা? অনেক হেল্প করছে যে আমি আমাকে সবসময় চারপাশ থেকে আমি অনেক শুনছি যে ওই 1 ঘন্টা খুব নার্ভ কন্ট্রোলে রাখতে হয়। তো এটাই আমি ওখানে বসে বসে পরীক্ষার হলে ভাবতেছিলাম যে আচ্ছা আমি এতদিন এতগুলো পরীক্ষা দিয়ে আসছি, তো এটা ওরকমই একটা পরীক্ষা, তো আমার মেইন পরীক্ষা এখনো বাকি আছে, এটা আমার মেইন পরীক্ষা না, তো এটাই নিজেকে বুঝায় ওই 1 ঘন্টা আমি ঠান্ডা ছিলাম আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো তোমার কাছে কালকের অনুভূতিটা বা রেজাল্ট পর পরের অবস্থা কেমন ছিল যখন দেখলা নিজের নামের সাথে 84? এটা আমার মানে আমি আসলে গত 3 মাসে আমি চেষ্টা করছি যে যেন আমি একটা ভালো মেডিকেল কলেজ পাই, কিন্তু আমি ডিএমসি পাবো এরকম কখনোই, আমি টু বি অনেস্ট আমি কখনোই মানে ভাবিও নাই বা প্রেও করি নাই যে আমি ডিএমসি লাগবে আমার। তো আমি সবসময় ভাবছি যে আমার 5,000-এ একটা সিট হইলেই হবে। তো যখন দেখলাম সেটা ডিএমসি তে চলে গেছে, তো অবশ্যই এটা একটা মেমোরেবল যাক স্মৃতি। আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ক্যাম্পাসে, টিএমসি ক্যাম্পাসে স্বাগতম K82 হিসেবে। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে যাই তানজিলার কাছে। তানজিলা আপু, শুনতে পাচ্ছ কিনা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপু, কি অবস্থা, অনুভূতি কেমন সেটা আগে বলো। ওকে, তোমার অনুভূতি একটু পরেই নি, আগে আন্টির অনুভূতি শুনে আসি। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন লাগতেছে ডাক্তারের মা হতে পেরে? খুব ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। আর আর কি বলবো, আম্মু ভাষা হারাই ফেলছি। ঠিক আছে, সমস্যা নেই। আসলে এই এই খুশিটা, এটাই আসলে হওয়ার মতো একটা জিনিস। আর মানে মেয়ে হিসেবে বা সন্তান হিসেবে বাবা মার জন্য আসলে কিছু করতে পারা মানে কাইন্ড অফ একটা অ্যাচিভমেন্ট, তাই না? সেটাই। তো আমি তাহলে একটু তানজিলার কাছে জানতে চাই যে এই যে সময়টা অ্যাডমিশনের বা ডাক্তার হতে হবে বা স্টেথোস্কোপ গলায় ঝুলাতে হবে, এই স্বপ্নটা দেখা শুরু কখন থেকে? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ডাক্তার হব, ডাক্তার হব। তারপরে 8 পর্যন্ত কোনো ফিলিংস নাই, মনে হতো ডাক্তার হব। 9-10 ওঠার পর মনে হইলো বায়োলজির থেকে ম্যাথের প্রতি বেশি ভালোবাসা আছে। তারপরে মনে হইলো না, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হওয়া লাগবে না। তারপর আবার মনে হতো ছোটবেলা থেকে চাইতাম ডাক্তার হব, আবার ডাক্তার কেন হব না। তারপর আবার মনে হতো যে ম্যাথ পড়ে কেন ডাক্তার হওয়া যায় না। মানে এই নানা ধরনের চিন্তা, এরকম করে 9-10 চলে গেল। তারপরে ইন্টারে উঠে ফিক্সড করলাম না। ইন্টারের ফার্স্ট ইয়ারেও মানে অতটা ইয়া ছিলাম না। ডাক্তার তার পড়াশোনার প্রিপারেশন নেওয়ার শুরুটা কখন থেকে, যে ফার্স্ট ইয়ারের মেডিকেলে? মাঝামাঝি থেকে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের মাঝামাঝি থেকে? মাঝামাঝি থেকে ফিক্সড করলাম না, থাক ডাক্তার হোক। তখন ওকে। থেকে এটা প্রিপারেশন। তো এই ডাক্তার হওয়ার এই মুহূর্তে অবশ্যই প্রথম কথা যে আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, তারপরে তোমার নিজের পরিশ্রম, বাবা মার পরিশ্রম, পাশাপাশি উন্মেষের ফুল কোর্সের সাথে থেকে উন্মেষের কোন কোন সার্ভিস তোমার আসলে বেটার মন বেস্ট লাগছে বা তোমার কাছে সবচেয়ে হেল্প হয়েছে? উন্মেষের বইগুলো অবশ্যই, মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা ছিল, যেটা পড়ছিলাম যে সবগুলা একদম কোশ্চেন শুনে শুনে
সাজানো আছে, তারপরে ক্লাস, মাস্টার ক্লাস। এবং এবারও দেখা গেছে যে বেশিরভাগই আসলে মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে চলে আসছে। জি। ওকে, ঠিক আছে। তো পাশাপাশি হয়তো বা আরেকটা সার্ভিস ছিল, হয়তো বা শুনেছো, কিউএনএ, তো ওইটা কি হ্যাঁ হেল্প হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ডাউট হইলে, কোনো ধরেন টাইম নাই, মানে খোঁজা লাগবে ওই কোশ্চেনটা, ওটার সোর্স কি, তখন ওটা কিউএনএ বলে দিলে ওটা সব সোর্স সহ বলে দেয় কোথা থেকে কোশ্চেন আসছে বা কি হয়েছে ওটা। আরে শেয়ার, মাশাল্লাহ। এই তো আশা করছি খুব ভালো, ইনশাল্লাহ ডাক্তার হও। আমরা তাহলে একটু সামনে যে আনিকার কাছে, আনিকা শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো আপু, তোমার কাছে একটু জানতে চাই যে এই সময়টা তো প্রিপারেশন তো বলাই যাবে, তার আগে একটু জানতে চাই যে তোমার এই 1 ঘন্টার সময়টা কিভাবে মেনটেন করেছো নিজেকে? আমি চিন্তা করতাম যে আমি যতটুকু পড়ে আসছি ততটুকুর উপরে আমার বেস্টটা দিব। এখন আমি যদি এখন চিন্তা নেই, তাহলে যেটুকু আমি পড়ে আসছি ততটুকু আমি ভালোভাবে দিতে পারবো না। তো আমার হাতে যতটুকু আছে ওইটুকু আমি বেস্টটা দিব। এখন তার উপরে যেটা রেজাল্ট আসে ওটা মেনে নেবো। এখন ওকে, বেস্টটা দিতে হবে আমাকে, দেখো যাই হোক মাশাল্লাহ, আর। ফাইন। তো তোমার কাছে যদি আমি একটু জানতে চাই যে কালকের পরে বা রেজাল্ট পাওয়ার পরে কিরকম লাগতেছিল, বা বাসার কিরকম অবস্থা ছিল? আলহামদুলিল্লাহ, অনেক ভালোই লাগতেছিল। সবাই, বাসার সবাই অনেক খুশি হয়েছিল। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি ঢাকা মেডিকেল কলেজ আসবে। আমি চিন্তা করতাম যে কোনোভাবে একটা সিট পাইলেই হবে, মানে ওভাবেই আর কি পরীক্ষা দিতে গেছিলাম যে একটা সিট আর কি ইনশোর করতে হবে। দেখ তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ যাক ঢাকা অবশ্যই মেডিকেল। আলহামদুলিল্লাহ সেই জায়গায় যেতে পেরেছো, এটাই হলো আমাদেরও খুশি। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে যাই পিয়ালের কাছে। পিয়াল শুনতে পাচ্ছো? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কোন কলেজে ছিলা জানো? ভাই, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছিলাম। ওকে, ডিআরএমসি থেকে। ডিআরএমসি। তাহলে এখানে একটু জানতে চাই যে তোমার ক্ষেত্রে এই সময়টা কেমন গেল, এই 3 মাসের প্রিপারেশন ফেজটা কেমন গেল? ভাই, মোটামুটি ভালোই কাটছে, মানে আমি ডিপ্রেশনে পড়িনি কখনো। আর উইকলি ডেইলি গুলোতে ভালো মার্কস পাইতাম। মোটামুটি এক্সপেকটেশন ছিল পরিবারেরও যে হবে ভালো একটা মেডিকেল কলেজে, এটাই আর কি। দেখ মাশাল্লাহ, তো এক্ষেত্রে 19-এর ক্লাসগুলো কি মানে কোনটা বেশি করা হতো বা বেশি হতো, যে অফলাইন নাকি অনলাইন? ভাই, অনলাইন ক্লাসগুলো আমি একটু বেশি করতাম। আমার কাছে ভালো লাগতো অনলাইন ক্লাসগুলো করতে, কারণ যে টিচারগুলো ক্লাস নিত তারা তো মানে একই টিচাররাই তো বারবার ক্লাস নিত, ওই টিচারগুলোই। তো তাদের ক্লাসগুলো আমার কাছে খুব ভালো লাগতো, এই জন্য করতাম। মাশাল্লাহ। তো তোমার কাছে এই পরীক্ষায় যখন বসতো কেমন মনে হয়েছে, যে সেই এমন কি লেগেছে যে উন্মেষের এতদিন যে উইকলি দিয়েছো, ডেইলি দিয়েছো, একই ওয়েমার, একই রকম রোল রেজিস্ট্রেশন নাম্বার, একই রকম হ্যাঁ, ভাবে হ্যাঁ, পেজ হ্যাঁ। শেয়ার ইস্যু, ফন্ট পর্যন্ত একই রকম, তো এরকম লেগেছে কিনা যে জি ভাই, উন্মেষের একদম ব্রাঞ্চে এরকমই। পরীক্ষা দিয়েছো? এরকমই লাগছিল আসলে। যে প্রথম যে 50 মিনিটটা ছিল আর কি, 9টা 10 থেকে 10টা পর্যন্ত টাইমটা, তো ওই টাইমটাতে আমি অনেক বেশি টেনসড ছিলাম যে কি হবে না হবে। কিন্তু যখন কোয়েশ্চেনটা পাইলাম, তখন একটা ফ্যামিলিয়ার একটা পরিচিত একটা পরিবেশ পাইলাম। তখন আমার এই নার্ভাসনেসগুলো কেটে গেল, তখন আমি হচ্ছে অ্যান্সারগুলো করলাম। আর আমি যেটা করছি, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি দেখার সাথে সাথে যদি আমি পারি তাহলে সেটা আমি অ্যান্সার করছি, আমি ভাবনা চিন্তা করিনি। যে কারণে হয়তো আমি কন্ট্রোল করতে পারছি নিজের নার্ভাসনেস। দেখ মাশাল্লাহ, তো তোমাকে অনেক 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 ধন্যবাদ, পাশাপাশি ডিএমসি তে স্বাগতম। তো আমরা জি একটু ভাই। চলে যাচ্ছি স্বপ্নিল আর মরিয়মের কাছে। আপুরা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। ওকে, তো প্রথমে একটু জানতে চাই তাহলে স্বপ্নিলের কাছে যে তোমার এই সময়টা কেমন গেল, পাশাপাশি উন্মেষ কিভাবে আসলে হেল্প করতে পেরেছে এই সময়টা? আমার এই সময়টা বিভিন্ন আপস এন্ড ডাউনস এর উপর দিয়ে গেছে। যেমন মানে কিছু কিছু পরীক্ষা হলো, যেগুলো আউট অফ সিলেবাস সেগুলো হলো আমার মানে কাভার করতে ওই একই টাইমের মধ্যে কাভার করতে খুব মানে কষ্ট হইতো। বা আমি একটু মার্ক কম পাইতাম, তখন একটু খারাপ লাগতো। আবার নিজেকে বুঝাইতাম যে কি না, ঠিক হয়ে যাবে, আবার পরে সময় পাবো যে আবার পড়বো। তো ওকে, এইভাবেই গেছে। এক্সট্রা সিলেবাস কভার করতে ম্যারাথন ক্লাসে হয়তো বা দেখেছো যে এক দুইটা ভাগ করে করে না হতো, তো এক্ষেত্রে কি কোনো বেনিফিট পেয়েছো কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি ম্যারাথন ক্লাস করতাম। এটার ফলে হয়েছে কি, আমি মানে ম্যারাথন ক্লাসটা করার পরে যেটা আমার মানে অনেক টাইম করতে, সেটা আমার অনেক কম টাইম লাগতো করতে আর কি। মনে হয়তো ওকে, পরিচিত পরিচিত এরকম মনে হতো। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু সামনে যাই মরিয়মের কাছে। তো আপু, তোমার কাছে এই 3 মাস বা প্রিপারেশন ফেজটা কেমন ছিল? আমার ভাই আসলে আমার প্রথম দিকে আল্লাহর মধ্যে মার্কটা মানে ভালো মার্ক আসছে, প্রথম এক মাস ভালো মার্ক আসছে, তো আমার আগে থেকে সব দিয়েছি। তো কিন্তু পরে মাঝখানে আর কি আমার এক্সপেকটেশন মার্ক সবকিছুই লো হয়ে গেছিল। তো সেখান থেকে আমি ভাবছিলাম যে আমার চান্স হবে কিনা, বা ওই সিচুয়েশনে চলে গেছিলাম আর কি। তো তারপর আস্তে আস্তে নিজেকে বুঝাইলাম যে না, পড়াশোনা করছি, যতটুকু দিচ্ছি আল্লাহর কাছে চাইলে এর মধ্যেই দিবে। তো তারপর আর কি, এই আর কি এখানে আসা মানে যাক আমার। আলহামদুলিল্লাহ,
তো ডিএমসি কালকে গতকালের আশা করছিলাম, তো তারপরে যেটা আসলো আল্লাহ দেখ আলহামদুলিল্লাহ। তো গতকাল রেজাল্ট পাওয়ার পর কিরকম লেগেছে, অনুভূতিটা কেমন ছিল? আমি আসলে মানে এক্সাম হলে ঢোকার আগ পর্যন্ত আমার এক্সপেকটেশন ছিল না। আমি মানে মানে আসলে কিছু একটা ভালো মেডিকেল হলেই হবে, কিন্তু কোশ্চেন পাওয়ার পর দেখছি যে না আলহামদুলিল্লাহ ভালো পারতেছি। তো তারপর থেকে পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছে না ভালো একটা মেডিকেল আসবে। আর মানে কিন্তু ডিএমসি আশা করি নাই। তো আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না। আমি 3-4 বার রেজাল্ট রিফ্রেশ দিয়ে দিয়ে দেখছি যে আসলে কি এটা কিনা আসলে মানে ডিএমসি। ওকে, দেখ আলহামদুলিল্লাহ, আর দেখতে হবে না, 3-4 বার দেখে ফেলছো, তার মানে তুমি আসলেও 200তম হয়েছো, ডিএনসিয়ান, টেনশন নাই। ঠিক আছে, আপনাদের একটু সামনে যাই মারুফের কাছে। মারুফ, শুনতে পাচ্ছো? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে ভাই, তোমার কাছে একটু জানতে চাই যে তোমার এই ডাক্তার, এই যে সাদা অ্যাপ্রন গায়ে জড়ায় আছো, তো এই স্বপ্নটা দেখা শুরু কখন থেকে? স্বপ্নটা মূলত দেখা শুরু হয়েছিল ক্লাস 10-এর শেষে, যখন মডেল টেস্ট চলছিল। তখন কোন একটা ঘটনা ঘটেছিল, যার পর থেকে আমার ইচ্ছা হয়েছিল যে আমার হয়তো মেডিকেলে পড়া উচিত, হয়তো ডাক্তারই হওয়া উচিত। ওকে, ঠিক আছে। তাহলে এই স্বপ্ন দেখার পর থেকে প্রিপারেশনটা শুরু কখন থেকে? এটা কি এইচএসসির পর থেকে নাকি একাডেমিক থেকেই? একেবারে প্রাইমারি লেভেলের প্রিপারেশন শুরু হয়েছিল ইন্টার ফার্স্ট ইয়ার প্রথম দিক থেকেই, আর তখন মূল থেকেই, প্রিপারেশন শুরু হয়েছিল এইচএসসি পর পরে থেকে। থেকে। ওকে, ঠিক আছে। তো তোমার কাছে একটু জানতে চাই, এই মানে এই 1 ঘন্টার টাইমটা, শুক্রবার সকাল 10টা থেকে 11টা, এই সময়টা আসলে নিজেকে কিভাবে কুল রেখেছো? এই সময়টা এক্সাম শুরু হওয়ার ঠিক একটু আগে আমার মনে হচ্ছিল যে আমার হার্টবিট একটু বেড়ে যাচ্ছিল। তো আমি একটু জোরে জোরে শ্বাস নিলাম, শ্বাস ফেলাম, শ্বাস নিলাম, শ্বাস ফেলাম। হার্টবিট ঠিক হয়ে গেল, এক্সাম শুরু হয়ে গেল। এক্সাম শুরু হওয়ার পর আমি আর তেমন কিছু চিন্তা করলাম না। আমি যদি চিন্তা করলাম যে আই হ্যাভ সাম প্রোটোকলস, আমি খালি প্রোটোকলস গুলো ফলো করবো। প্রোটোকলস হচ্ছে যেগুলো আমি জানি সেগুলো আমি দেখাবো, যেগুলো আমি 100% শিওর মনে করি, যেগুলো আমার সোর্স সহ আনসার সহ মনে পড়বে সেগুলো দেখাবো। যেগুলো মনে পড়বে না সেগুলো প্রথমে দেখাবো না। আবার ম্যাথ গুলো প্রথমে দেখাবো না, সবগুলো শেষে এসে দেখাবো। জাস্ট প্রোটোকলস গুলো আমি ফলো করলাম এবং 40 মিনিটের মধ্যে আমার প্রথম 100টা কোশ্চেন পড়া হয়ে গেলো। তারপর আমি ম্যাথস গুলো আনসার মাশাআল্লাহ, করলাম, এবং যেগুলো একটা হার্ড ছিল, মনে হচ্ছিল যে হতে পারে, এভাবে আমি দেখালাম। যাক মাশাআল্লাহ। তো অনেক 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 অভিনন্দন, ডিএমসি তে স্বাগতম। তাহলে আমরা একটু সামনে আগাই, খালেদের কাছে যাচ্ছি। খালেদ, শুনতে পাচ্ছ কিনা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো ভাই, তোমার কাছে একটু জানতে চাই যে এই 3-4 মাসের এই ফেজটার, এই প্রিপারেশনের সময়টা তোমার কাছে কেমন গেল? আপস এন্ড ডাউনস কেমন আমি ছিল? মোটামুটি বলতে গেলে আমার কখনো মানে ডাউনফল খুবই কমই ছিল ওই ফুল জার্নিটা ধরে। প্রথম দিকে আমি উন্মেষে ছিলাম এইচএসসি থেকেই, তাই প্রথম দিকেই মোটামুটি প্রিপারেশন ছিল। তাই মোটামুটি ভালো মার্কই আসতো। তাই আমার মানে মোটামুটি বলতে গেলে উন্মেষের প্রত্যেকটা পরীক্ষায় ভালো মার্ক আসতো। এবং কিন্তু একদম লাস্ট পর্যায়ে এসে মডেল টেস্ট যখন স্টার্ট হয়েছিল, তখন কিছুটা নাম্বার কম আসার কারণে একটু মন খারাপ ছিল। বাট পরবর্তীতে নিজেকে গুছিয়ে নিয়ে আবার ভালো করা। যাক আলহামদুলিল্লাহ। তো তোমার কাছে একটু জানতে চাই যে দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে অনুশীলন থেকে বেশ প্রশ্ন চলে আসে, তো এক্ষেত্রে তোমাকে কি কোনো ম্যাটেরিয়াল হেল্প করেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। অনুশীলনী থেকে চলে আসতেছিল আমরা দেখলাম বিগত বেশ কয়েক বছর ধরে। তাই উন্মেষের কিন্তু মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ছিল, একটা অনুশীলনী মাস্টার হুম। কোয়েশ্চেন ব্যাংক। এটা কিন্তু ভাইয়ারা কিন্তু যারা ক্লাস করাতেন অনলাইনে অফলাইনে সবাই কিন্তু অনেক বেশি ফোকাস করতেন যে। তাই আমিও কিন্তু এটা পার্সোনালি অনেক বেশি করে পড়ছি, এবং আমি সবগুলো অনুশীলনী কোয়েশ্চেনে আনসার করতে পেরেছিলাম। যাক আলহামদুলিল্লাহ। তো তোমাদের সাকসেসটাই আসলে আমাদের প্রাপ্তি। তো আমরা একটু সামনে গেই, আমরা চলে যাচ্ছি ইফতেখারের কাছে। ইফতেখার, শুনতে পাচ্ছো? ওকে, মোস্ট প্রবাবলি, ওকে, কানেকশন এরর হতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। তো তোমাদের আবার অনেক 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 ধন্যবাদ যে তোমাদের এতটুকু টাইম দেওয়ার জন্য, এবং আবারও অভিনন্দন যে নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছো, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পেরেছো। তবে মাথায় রেখো, এইটাই কিন্তু শেষ না, তাই না? স্বপ্ন পূরণের জাস্ট এটা একটা শুরু। তাই এই শুরুটাকে, এতদিন একটু রেস্ট নাও, সামনে থেকে শুরু হবে মেডিকেল নামক যুদ্ধ, বা ডাক্তার হওয়ার যুদ্ধ। হোপফুলি এত মেডিকেল ভর্তি পরীক্ষার এই যুদ্ধটা কাটাতে পেরেছো, তার মানে ইনশাল্লাহ সামনের যুদ্ধটা আরো অনেক 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 ইজি হবে। তো আমাদের সাথে মনে হয় আরেকজন হচ্ছে স্নিগ্ধা, তোমার সাথে আহ স্নিগ্ধা, শুনতে পাচ্ছো? জি ভাইয়া। ওকে, তো তোমার সাথে মনে হয় কথা হয়নি। তো আপু, তোমার সাথে জানতে চাবো, তার আগে মনে হয় আন্টিকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আন্টি, কেমন লাগতেছে ডাক্তারের মা হয়ে গেছেন? আমার খুব খুব খুবই ভালো লাগতেছে। সে সাথে ওর বাবা থাকলে ওর বাবা বেশি খুশি হতো। ওর বাবার ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার, যাক আলহামদুলিল্লাহ, তো সেই ওর ইচ্ছাটা বাবা পূরণ নিত। করতে পেরেছে। হ্যাঁ, ওর বাবার স্বপ্নগুলো আমাদের সাথে আছে, ইচ্ছেগুলো আছে আমাদের সাথে। অবশ্যই অবশ্যই।
অবশ্যই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি, ইনশাল্লাহ খুব বড় ডাক্তার হবে। ওর বাবার যে চাওয়া ছিল ইনশাল্লাহ মানবিক ডাক্তার হবে ইনশাল্লাহ। অবশ্যই দোয়া থাকবে। তার সাথে আমি একটু স্নিগ্ধার কাছে জানতে চাই, স্নিগ্ধা অনুভূতি কেমন ছিল কালকে রেজাল্ট পাওয়ার পর, না রেজাল্ট পাওয়ার আগে কেমন ছিল? ভাইয়া, এক্সাম দেওয়ার পরে আমার কেন জানি না মনে হচ্ছিল যে হ্যাঁ ভালো কিছু আসবে হয়তো বা ইনশাল্লাহ। তো সেরকমই একটা হোপ ছিল। এক্সাম আমাদের যখন রেজাল্ট হয় এর আগে তো বলে গেল যে আমাদের এক্সপিরিয়েন্স আছে, একবার দেবে একবার দেবে না, কনফিউশনে রাখা। তো প্রচন্ড টেনশনে ছিলাম, আমি টেনশনে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই শুনি রেজাল্ট হয়ে গেছে। দেখ, সবচেয়ে রিল্যাক্স মোডে রেজাল্ট পাওয়া যেটাকে বলা হয়। তো তোমার কাছে এই 3-4 মাস আসলে কেমন গেল, ভাইয়া সত্যি কথা বলতে মানে মেডিকেল আমার ভর্তি খুব পরীক্ষা? ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং করবো, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারে আর্কিটেক্ট হব। এমনটা আমার নভেম্বর পর্যন্ত মনে হতো যে না, আমার ভালো লাগছে না, আমি হয়তো মেলাতে পারছি না। মার্কস খারাপ আসতো না, মোটামুটি ভালোই আসতো আলহামদুলিল্লাহ। তো একবার আমার খুব মনে আছে, ভাইয়া ক্লাসে এসেছিলেন, এসে বললেন যে ওনার নাকি বই পড়ার খুব শখ, 6 মাস ধরে উনি বই পড়তে পারছেন না, এর কারণে উনি 6 মাসের ব্রেক নিতে চাচ্ছেন। তারপর মনে হলো যে আচ্ছা, এরকম সুবিধা আছে মেডিকেলে, ঠিক আছে, তাহলে আমিও মেডিকেলের জন্য লড়ি। আর আমার বাবার স্বপ্ন তো ছিলই। ওকে, ঠিক আছে। তো দেখা যাক কতটুকু আসলে সেই টাইম পাওয়া যায়, সেটাই শোনা। বাট ইস্যু হলো মাসাল্লাহ যে বাবার স্বপ্নটা পূরণ করার যে উদ্যোগটা নিয়েছে, আশা করা যায় ইনশাল্লাহ শুধু কিন্তু চান্স পাওয়া দিয়ে না, অবশ্যই খুব ভালো এবং বড় ডাক্তার হতে হবে। সেটাই হলো আসলে স্বপ্নের মেইন উদ্দেশ্য হওয়া উচিত, তাই না? ঠিক আছে। তো অনেক 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 আর একটা ধন্যবাদ, কথা আমি আবারও বলতে চাই, অভিনন্দন আন্টি। আপনার আপনার জন্য একটা কথা আপনাকে বলতে চাই। অভিনন্দন আসলে, যে জি এই যে জি, ডাক্তারের মা হতে থ্যাংক পেরেছেন। ইউ। আমাদের জন্য দোয়া করবেন একটা কথা ইনশাল্লাহ, বলতে অনেক চাই দোয়া থাকবে আমি, আপনি বড় ডাক্তার হন। উদ্ভাস উন্মেষে যারা জড়িত আছে ওদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে শিবলুর কাছে, শিবলু আমাকে খুব সহযোগিতা করছে, খুব সাহস দিছে, উৎসাহ দিছে। ওর কাছে আমি কৃতজ্ঞ। সবাই ভালো, সবাই ভালো, কিন্তু ওকে স্পেশাল ভাবে ভালো বলি। মাশাআল্লাহ। আন্টি আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ। যাতে ইনশাআল্লাহ এই যে এইভাবে জি ভাইয়া আমার যাতে ভাইয়া এই ধারা ইফতেখার বজায় থাকে। আসছে, ভাইয়া জি, ইফতেখার আসছে, ইফতেখার। ইফতেখার তুমি, ইফতেখার 124তম। ও মনে হয় রিমুভ হয়ে গেছিল। ইফতেখার শুনতে পাচ্ছো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে ভাইয়া। তো তোমার কাছে একটু জানতে চাই যে এই সময়টার তো গেল, তো বুঝতেছি আমরা অনেকবার থেকে শুনলাম। তোমার কাছে একটু শুনতে চাই যে জুনিয়রদের যদি উপদেশ দিতে চাও, বিশেষ করে ধরো 2025 ব্যাচ, যাদের ক্ষেত্রে ধরো শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিয়ে একটা, ওদেরও কিন্তু শর্ট সিলেবাস ঠিক তোমাদের মতো, পরে আবার ফুল সিলেবাস। এখন এই ক্ষেত্রে প্রিপারেশনটা কখন থেকে শুরু করা উচিত? এটা কি একাডেমিক থেকে শুরু করা উচিত নাকি এইচএসসির পর? না, আমি মনে করি এটা একাডেমিক থেকেই শুরু করা উচিত, কারণ থেকে পড়াশোনা শেষ করতে অনেক ওকে, সময় লাগে। তার মানে একাডেমিক থেকে শুরু করে আসলে মেইনলি এইচএসসি কে ফোকাসে রেখে ওটা ভালো করতে হবে, পাশাপাশি অল্প অল্প করে হলেও অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে, তাই তো? হ্যাঁ, সেটাই। ওকে, ঠিক আছে। তো তোমার কাছে আরেকটু জানতে চাই যে এই পরীক্ষার এই সময়টা কিভাবে কাটালা, বা ওই 1 ঘন্টা কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেছো, নার্ভ কন্ট্রোল করেছো? নার্ভ কন্ট্রোল বলতে আসলে ভাই আমি প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম যে পরীক্ষার স্ট্র্যাটেজিটা কিরকম হবে। আমি প্রথম আধা ঘন্টা এরকম যতগুলো পারি সবগুলো দাগিয়ে ফেলেছিলাম, প্রায় 80টার মতো, এবং পরবর্তী আধা ঘন্টায় বাকি 20টা দাগিয়েছিলাম। তো সেক্ষেত্রে হয়তো বা খুব বেশি প্রেশার লাগে নাই, যতটুকু পেরেছি করেছি, এবং তারপর রেজাল্ট যাক, এসেছে। আলহামদুলিল্লাহ। তো এবং আলহামদুলিল্লাহ সেই থেকেই আসলে চেষ্টা থেকেই চান্স পেয়েছেন যে কাঙ্ক্ষিত জায়গায় 124তম নামের পাশে, এটা আসলে দেখতে পারাটাও মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, মাশাল্লাহ। তো এটাই সবার জন্য আবার সবাইকে অভিনন্দন এবং সবাইকে ডিএমসি তে স্বাগতম। ইনশাল্লাহ K82 হচ্ছে, সো হোপফুলি ক্যাম্পাসে দেখা হয়ে যাবে, আবার অনেক গল্প গুজব হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আজকে আমরা এখন এই লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।